আজকে কর্নেল হুদা এবং আমার যুদ্ধ নিয়ে ধারাবাহিকভাবে যে পর্বগুলো দেখছিলাম তার মধ্যে আজকে দেখব শেষ পর্ব। এই পর্বের প্রথমে আমরা দেখব যে কর্নেল হুদা খালেদ মোশাররফ এবং হায়দারকে কিভাবে হত্যা করেছিল। নীলুফার হুদা তার বইয়ের 132 থেকে 136 পৃষ্ঠায় উনি প্রকাশ করেছেন। তাহলে আমরা কিভাবে হত্যা করা হয়েছিল সেটা দেখে আসি। সেদিন ঘটনার বিবরণ প্রথম আমি শুনি ক্যাপ্টেন সিরাজের কাছ থেকে। সিরাজ পশ্চিমবঙ্গের ছেলে সৈয়দ মঞ্জুর এলাহিদের বাড়িতে ওরা ভাড়া থাকত। সিরাজ মেজর জেনারেল এম এ মঞ্জুরের দূর সম্পর্কের আত্মীয় ছিল। আমাদের পরিবারের অনেককে সে চিনত। আমরা রংপুর থাকার সময় হুদা রাজশাহীতে 10ম বেঙ্গল পরিদর্শনে গেলে সিরাজ নিজ থেকেই পরিচিত হয়েছিলেন আমার সঙ্গে। সে 7 নভেম্বরের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। সিরাজ আমাকে সবকিছু সবিস্তারে বলেছিলেন। 6 নভেম্বর গভীর রাতে হুদা, হায়দার আর খালেদ মোশাররফ একটা গাড়িতে করে তারা বেরিয়ে আসেন বঙ্গভবন থেকে। সেই গাড়ি তখন চালিয়েছেন সেনাবাহিনীর এক সৈনিক। ঢাকা মেডিকেলের সামনে যে বড় গাছটা আছে তার সামনে দিয়ে আজিমপুর হয়ে নিউ মার্কেটের সামনে দিয়ে তারা যেতে চেয়েছিলেন রক্ষী বাহিনী সেন্টারে। সেখানে যাওয়ার সময় হঠাৎ তারা ধানমন্ডি 8 নম্বরে রক্ষী বাহিনীর মহাপরিচালকের যে বাড়ি সেখানে অর্থাৎ নুরুজ্জামানের বাড়িতে নামেন। তখন মধ্যরাত 1টা কি 2টা বাজে, সময় অনুসারে 7 নভেম্বর। তারপর তারা 3 জনই নুরুজ্জামানের বাসায় এসে বেসামরিক পোশাক পরে নেন। ওখানে এসে তারা কিছু খেতে চান, কিন্তু অত রাতে কি খাবার মিলবে? এমন সময় চারদিক থেকে গোলাগুলির আওয়াজ আসতে থাকে। এ সময় আমির নামের যে সৈনিক তাদের গাড়ি চালিয়ে নিয়ে এসেছিল সে রক্ষী বাহিনীর সদস্যদের বলতে থাকে, কু হয়ে গেছে, জেনারেল জিয়া ক্ষমতা দখল করে নিয়েছে, এরা পালাচ্ছে, ওদের গ্রেফতার করো। তখন ওখানে কর্তব্যরত রক্ষী বাহিনীর সদস্যরা ওকে ধমক দেয়। ওদিকে ওখানে থাকা অবস্থায় খালেদ মোশাররফ 10ম বেঙ্গলের সঙ্গে যোগাযোগ করেন। তখন 10ম বেঙ্গলের অধিনায়ক ছিলেন কর্নেল নওয়াজিশ আহমেদ। নওয়াজিশকে খালেদ মোশাররফ খুব বিশ্বাস করতেন। 10ম বেঙ্গলকে খালেদ মোশাররফই রংপুর থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন। খালেদ মোশাররফের খুবই আস্থা ছিল সে। যদি কিছু হয় তাহলে নওয়াজিশই তাকে রক্ষা করবে বা নিরাপত্তা দিবে। নওয়াজিশ তাদের 10ম বেঙ্গলের সদর দফতরে যেতে বলেন। এরপর তারা গাড়ির চালক অর্থাৎ আমির নামের ওই সৈনিককে ছেড়ে দেন। 3 জন মিলে সিদ্ধান্ত নেন হুদা গাড়ি চালাবেন। কিছুক্ষণ পর তারা 3 জন গাড়িতে করে আবার রওনা হন। যাওয়ার সময় পথে কোনো একটা জায়গায় তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে হুদার হাতে আঘাত লাগে। ধানমন্ডি পুরাতন 27 নম্বর সড়কের মোড়ে ফাতেমা নার্সিং হোম নামের তখন একটা ক্লিনিক ছিল। ওখানে নেমে তিনি হাতের ক্ষতস্থানে ব্যান্ডেজ করেন। ওখানে থাকা অবস্থায় তারা আবার 10ম বেঙ্গলের সঙ্গে টেলিফোনের যোগাযোগ করেন। কিছুক্ষণ পরে তারা ফাতেমা নার্সিং হোম থেকে 10ম বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। মানিক মিয়া এভিনিউর পূর্ব প্রান্তে এখন যে টিএনটি অফিস তার বিপরীতে যে খেজুর বাগানটা আছে, 10ম বেঙ্গলের এক সেনা কর্মকর্তার নেতৃত্বে অস্ত্রশস্ত্র নিয়ে তারা তাদের ঘেরাও করে এমপি হোস্টেল নিয়ে যায়। সংসদ ভবনে এখন যেখানে বিয়ের অনুষ্ঠান ইত্যাদি হয় ওখানে নিয়ে গিয়ে প্রথমে তাদের দোতলায় একটা ঘরে থাকতে দেয়া হয়। তখন ভোররাত, সকাল হতেই তারা খাবার খেতে চেয়েছিলেন। তাদের সেমাই, বনরুটি আর চা দেয়া হয়েছিল। তখন সকাল 8টার বেশি বাজে। এদিকে নওয়াজিশের সঙ্গে ঢাকা সেনানিবাসের সদর দপ্তরে যোগাযোগ হচ্ছে। 2য় আর্টিলারি রেজিমেন্টে অবস্থানরত মেজর জেনারেল জিয়ার সঙ্গে তার কথা হচ্ছে। ওই সময় 2য় আর্টিলারি রেজিমেন্টে অবস্থানরত লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমেদ চৌধুরী আমাকে বলেছিলেন যে প্রথমে নারায়ণগঞ্জ এলাকার কোনো এক থানা থেকে সেখানে ফোন আসে কর্নেল সাফায়েত জামিলের অবস্থান নিয়ে। প্রায় একই সময়ে কর্নেল নওয়াজিশ জেনারেল জিয়াকে টেলিফোন করে বলেন যে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, কর্নেল হুদা ও মেজর হায়দার তার ব্যাটালিয়নে অবস্থান নিয়েছেন। জিয়া নওয়াজিশকে বলেন যে তাদেরকে যেন সুরক্ষিতভাবে রাখা হয় এবং তাদেরকে কোনো ধরনের চিন্তা না করতে বলেন। নওয়াজিশ জিয়াকে বলেন তাদের জন্য নাস্তার বন্দোবস্ত করা হয়েছে। এই সময় সেই কক্ষে অবস্থানরত কর্নেল তাহের বাইরে যান এবং মিনিট 15 পর ফেরত আসেন। একদিকে তাদের ব্যাপারে এসব কথাবার্তা চলছে, অন্যদিকে তখন তাদের খাবার দেয়া হয়েছে। তারা খাবার নিয়ে বসেছিলেন। এমন সময় এক প্লাটুন সৈন্য সেখানে আসে। তারা তখন খাবারটা মাত্র মুখে দিয়েছেন। ঠিক তখনই
অস্ত্রের মুখে তাদের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয়। প্রথমে খালেদ মোশাররফ, পরে হায়দার ও হুদাকে। হুদা সে সময় কিছুটা নার্ভাস ছিলেন, আর খালেদ মোশাররফ খুবই নির্লুপ্ত ছিলেন। তিনি নির্ভীকভাবে হুদাকে বললেন, কাম অন হুদা, আওয়ার ডেজ অন নাম্বারড। কারণ হয়তো তিনি বুঝে গিয়েছিলেন তার বাঁচার আর কোনো আশা নেই। খালেদ মোশাররফ ও হুদাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা ফাঁকা জায়গায়। সেখানে তখন কয়েকটা ধানের পালুই বা খড়ের গাদা ছিল। ওখানে নিয়ে একটা ধানের পালুইয়ে খালেদকে, আর তার থেকে 200 বা 250 ফুট দূরে আরেকটাতে হুদাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। তারপর ওদের গুলি করা হয়, অসংখ্যবার বেয়নেট চার্জ করা হয়। এইভাবে তারা মেরে ফেলে দুজনকে। আমরা এই বর্ণনা থেকে যা জানতে পারলাম, খালেদ মোশাররফ, হুদা, হায়দারকে যেভাবে হত্যা করা হয় খুবই মর্মান্তিক। তারা প্রত্যেককে সাবসেক্টর কমান্ডার ছিলেন। তাদের অধীনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তাদের কমান্ডার লোকরাই তাদের সাথে বেইমানি করে, বিশেষ করে 10 বেঙ্গলের অধিনায়ক নওয়াজিশ এবং খালেদ মোশাররফের 4th বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল আমিনুল হক তাদেরকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যায়। 26 সেপ্টেম্বর 2021 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্নেল হুদার নামে একটি রাস্তা অনুমোদন দেয়। সেই রাস্তাটি হলো খেজুরবাগান হয়ে বিজয় সরণি বিমান পর্যন্ত। একসময় আমি যখন নীলুফার হুদার ইন্টারভিউ নিতে যাই, তখন উনি খুব রাগ করেছিলেন, কারণ তার স্বামীর নামে ঢাকা শহরের কোথাও একটি রাস্তা বা কোনো নামকরণ নেই। সমস্ত ঢাকা শহরে সবার রাস্তা আছে, কর্নেল হুদার নামে আছে, হায়দারের নামে আছে, খালেদ মোশাররফের সামনে নিউ মার্কেটের সামনে আছে, সবার আছে। কর্নেল হুদা যে ফার্স্ট বাংলাদেশ মিলিটারি একাডেমি যে তৈরি করলো, এইটা তো দেখে তো বুঝছো যে এইটা কাজ করে কে, হু ওয়াজ দ্য ফার্স্ট কমান্ডেন্ট অফ দ্য বাংলাদেশ মিলিটারি একাডেমি। দিস ইজ দ্য প্রুফ। এটা তো আমি তৈরি করিনি। মিলিটারি একাডেমির যে ছবি আছে সব কিছু বঙ্গবন্ধুর সাথে, সেগুলো সব ভুলে গেছে ওরা। মিলিটারি একাডেমি থেকে এই যে তেলাল সব বার হচ্ছে, এরা এই যে সব আর্মি অফিসাররা কাজ করছে। এই যে মিলিটারি একাডেমি চির উন্নত মমসির দাগ করে আছে, একসাথে কুমিল্লার ক্যান্টনমেন্টের ব্রিগেড মানে এরিয়া কমান্ডার ছিল, কুমিল্লা, নোয়াখালী, সিলেটের এরিয়া কমান্ডার, প্লাস হি রেজ দ্য মিলিটারি একাডেমি। কিন্তু তার কোনো বিচার নাই, কেউ বিচার করে, উচ্চারণ করে। 7 নভেম্বরে কিছু করে, 7 নভেম্বর খালেদা যেটা ধুমধাড়াক্কা দিয়ে এবার উদযাপন করবে, এগুলোতে রাগ উঠে না? মনে হয় একটা যে পিস্তল পেতাম, সবগুলোকে গুলি করে মেরে দিতাম, এরকম লাগে। সারা জীবন সাফার করে গেলাম। নীলুফার হুদার কথায় আমি বুঝতে পারলাম যে উনি জিয়াউর রহমানকে খুবই পছন্দ করতেন। যখন হুদার লাশ আনতে যান, উনি জেনারেল জিয়ার কাছে একটি আবদার করেন। সে আবদারটি ছিল তার কফিনটা যাতে জাতীয় পতাকায় ঢেকে দেয়া হয়, কিন্তু তখন তা সম্ভব হয়নি। জিয়া ভাইয়ের সাথে কথা বললাম, কি এখনো আমার আওয়াজটা ভাসে, একটা সাউন্ড, একটা ঠান্ডা গলায় সুন্দরভাবে কথা বললেন। ফার্স্ট বললেন, আই এম গ্রিভড উইথ ইউ। আর আমি পাগলের মতো কাঁদছি, বলছে জিয়া ভাই আপনি থাকতে আমাকে দিশা হারিয়ে ফেলছেন। আপনি থাকতে হুদা মারা যায় কী করে, জিয়া ভাই আপনি না আমাদেরকে অনেক ভালোবাসতেন, জিয়া ভাই ও কী করে মারা যেতে পারে। তখন উনি চুপ করে থাকলেন, অনেকক্ষণ কোনো কথা বললেন না। তারপর বললেন যে ভাবি আপনি কি চান? আমি বললাম কিছু চাই না, আমি ওর বডিটা চাই। তখন বলছে আমি ওর বডিটা এক্ষুনি চাই। তখন বলছে যে এখন তো হবে না, কারণ এখানে অনেক গোলমাল, আর এখন যে আসবে নিতে তাদেরও লাইফে ঝুঁকি, কালকে সকালে আপনি আবার আমাকে ফোন করেন। আর তারপর বললাম জিয়া ভাই, এটা বললাম যে ফোন করে সব রাখলেন। তখন বললেন যে আমি আপনার সাথে আছি, আপনি চিন্তা করবেন না। তারপরে সকালে আবার ফোন করলাম, যখন ওনাকে বললাম যে ঠিক আছে কাউকে পাঠাবেন, 2 বা 3 জন আসবে, এসে বডি নিয়ে যাবে, CMH রাখা আছে, আমি বলে দিচ্ছি এরকম। তখন বললাম জিয়া ভাই আমি আপনার কাছে একটা জিনিস চাই। কি জিনিসটা? আমি বলছিলাম জিয়া ভাই, যে পতাকার জন্য ওরা প্রাণ দিল, যে মানে ন্যাশনাল ফ্ল্যাগ যেন ও জীবন দিল, ওই ফ্ল্যাগ দিয়ে ইউ গিভ মি এ ফ্ল্যাগ, আপনি একটা ফ্ল্যাগ দেন যাতে ওর ডেড বডিটা আমি কাভার করে নিতে পারি।
কিন্তু উনি রাখতে পারেননি কথাটা। তখন খুব রাগ হয়েছিল, কিন্তু এখন বুঝি তখনের পরিস্থিতিতে উনি ইচ্ছা করলে উনি পারছিলেন দিতে, কারণ ওনাকে যারা এনসার্কেল করেছিল তারা সব রিপ্যাট্রিয়েট অফিসাররা ছিল, তারপরে অ্যান্টি খালেদ মোশাররফ অফিসাররা ছিল, যেমন মির শওকত ছিল, আরও কারা কারা সব ছিল, তারা সব ছিল, তারা অ্যান্টি খালেদ, তারা জুবিলেন, তারা হাসছে খুঁজছে সব কিছু করছে। সময়ের পরিক্রমায় ব্রিগেডিয়ার মহসিন মুক্তাদির নওয়াজিসকে জিয়া হত্যা মামলায় ফাঁসি দেয়া হয়। তার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে ওরা যখন মানববন্ধন বা সমাবেশ করছিলেন, তখন নীলুফার হুদা সেখানে চলে যান তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন এই নওয়াজিসের স্ত্রী তার পায়ে ধরে পড়ে থাকেন এবং তার কাছে মাফ চান। ওই যে জিয়া হত্যার পরে অন্য সব অফিসারদের যে ফাঁসি হয়ে যাবে, তখন রানা ওখানে ছিল, রানা ভাই জেনারেল মঞ্জুরের ওয়াইফ ছিল, এবং নওয়াজিসের ওয়াইফ, সব নওয়াজিসের ওয়াইফ এসে আমার পা ধরে বলছে ভাবি আপনি মাফ করে দেন। নওয়াজিস 10 বেঙ্গলের চিও কমান্ডিং অফিসার, নওয়াজিস যদি ওদেরকে না করতো যেখানে এসেন না, তাহলে ওরা প্রাণে বেঁচে যেত। নওয়াজিস ওদেরকে ভরসা দিয়ে নিয়ে এসেছিল। আর নওয়াজিস ওয়াজ এ পেট ম্যান অফ খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ খুব করতো, যার জন্য সে 10 বেঙ্গলকে ঢাকায় এনেছিল। যখন কর্নেল হুদাকে হত্যা করা হয়, তখন নীলুফার হুদার নিকট কোনো টাকা পয়সা ছিল না। জাফর ইমাম এবং ক্যাপ্টেন হারুন, যিনি পরবর্তীতে সেনাপ্রধান হন, তার কাছ থেকে 1000, 1000, 2000 টাকা নিয়ে ঢাকায় আসেন। কর্নেল হুদাকে সমাহিত করার জন্য বনানী কবরস্থানে যে টাকাটা দিবেন, সেই টাকাটাও তার হাতে ছিল না। তার ভাসুর তাকে ওই টাকাটা দেন এবং বনানী কবরস্থানে তাকে সমাহিত করেন। নীলুফার হুদা বলেছেন তাকে সবচাইতে যে সাহায্য সহযোগিতা করেছেন, জেনারেল মঞ্জুর যতদিন বেঁচে ছিলেন তার ছেলে মেয়েকে এবং তাদেরকে দায়িত্ব নিয়ে দেখাশোনা করেছিলেন। তার মধ্যে বলতে হয় জেনারেল নুরুল ইসলাম যিশু, যিনি হুদার বন্ধু ছিলেন, তিনি তখন সেনাবাহিনীতে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন। তিনিও নীলুফার হুদাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন। যখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন, তখন নীলুফার হুদাকে মহিলা আসনে সংসদ সদস্য করতে চেয়েছিলেন, কিন্তু নীলুফার হুদা তাতে রাজি হননি। একদিন জিয়াউর রহমান নুরুল ইসলাম যিশুকে ডেকে বলেন, আমি চাই তাকে একটি মহাখালী ডিউচিসে প্লট দিতে, যার মূল্য ছিল 15,000 টাকা। সেই টাকাটাও নীলুফার হুদার নিকট ছিল না, তাই তিনি প্রত্যাখ্যান করেন। তখন নীলুফার হুদার বড় ভাই মুরাদ আবদুল্লাহ ওই টাকাটা পরিশোধ করেন। আজকে যেই বাড়িটিতে নীলুফার হুদা বসবাস করছেন, সেই বাড়িটি জিয়াউর রহমানের দেয়াই উপহার। এক পর্যায়ে আমি ওনাকে জিজ্ঞেস করি, আসলে কি খালেদ মোশাররফ উচ্চাভিলাষী ছিলেন, ভারতের দালাল ছিলেন? কেনই বা উনি জিয়াউর রহমানকে টপকে ক্ষমতা দখল করতে গেলেন? ওনাকে সবাই বসিয়েছিল, উনি পাওয়ার দখল করেননি, ওকে বাধ্য করিয়েছিল জেনারেল দাস্তাগীর, অন্য সবাই। কারণ ঢাকাতে ডালিম গ্রুপটা, মানে যারা বঙ্গবন্ধুর কিলার্সরা ঢাকাতে যে অরাজকতা আরম্ভ করেছে, সেক্ষেত্রে জিয়াউর রহমান কিচ্ছু বলতো না তাদেরকে, কারণ জিয়াউর রহমান তাদেরকে খোসামত করে, তাদেরকে হুজুর হুজুর করে, এরকম করে। জেনারেল জিয়াকে আমি খুব শ্রদ্ধা করি, খুবই ভালোবাসি। জেনারেল জিয়ার সাথে আই হ্যাভ নো এনমিটি, কারণ উনি আমার সাথে, আমি যদি ওনার সাথে করতাম, যে উনি চেয়েছিলেন হুদা মারা যাওয়ার পরে আমি ওনাদের কথা মতো সব কিছু, উনি এই যে আজকে যে বাড়িটাতে বসে আছে, এটা আমার বাড়ি বলছে, এটা কিন্তু জিয়া রহমান এই বাড়ির জমি দিয়েছিলেন। হ্যাঁ, আমি কিন্তু নেইনি জমিটা, আমি নেইনি। তখন জেনারেল নুরুল ইসলাম শিশু ওরা বললো যে একথা, আমি সব কিছু রিফিউজ করে দিয়েছিলাম না। জিয়া রহমান বলছে যে ওর মাথা পাগল হয়ে গেছে, ওকে আমার কাছে নিয়ে আসছে, কিন্তু আমি বলছি আমি বেঁচে এই জীবনে আমি ওনার সাথে দেখা করবো না, কারণ উনি জিয়া ভাই বেঁচে, আমি জিয়া ভাইয়ের ভীষণ ভক্ত ছিলাম। জিয়া ভাই বেঁচে থাকতে হুদা কি করে মারা গেল। আমি নীলুফার হুদাকে শেষ একটি প্রশ্ন করেছিলাম, বলেছিলাম সরকারের কাছে কি আপনার কোনো চাওয়া পাওয়া আছে? আমি চেয়েছিলাম যেখানটাতে মেরেছে, ওটাও করবে না, ওটা লুই ক্যানের করা, তো ওইখানে যেখানে মেরেছে ওখানে আমি চেয়েছিলাম 3টে স্মৃতি ফলক একটা, মানে এখানে এই জায়গাতে বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ, বীর উত্তম, কর্নেল হুদা, বীর বিক্রম, কর্নেল হায়দার, বীর উত্তম, এদেরকে হত্যা করা হয়েছিল। একটা প্লাক, কিছু না, একটা পাথরের উপর একটা ফলক দেওয়া হোক বা কিছু, কিচ্ছু করলো না কেউ।
আমি শেষ পর্যায়ে ওনাকে সাহস করে একটি প্রশ্ন করেছিলাম। আমি ওনাকে বলেছিলাম, এই যে সবাই বলছে জিয়াউর রহমান খালেদ মোশাররফ এবং হায়দার হুদাকে হত্যা করেছে, আসলে কি জিয়াউর রহমান তাদেরকে হত্যা করেছিলেন? এই যে ওনারা তিনজনকে মারলো, এখানে জিয়াউর রহমানের কোনো ইনভলভ ছিল কিনা সেটা জিয়াউর রহমান আমার মতে জিয়াউর রহমান হ্যাড নো পাওয়ার অ্যাট দ্যাট টাইম। হি ওয়াজ লাইক এ পাপেট। তাকে বার করে নিয়ে এসে উনি চুপ। উনি চাননি ওদেরকে মেরে ফেলতে, খালেদকেও মেরে ফেলুক উনি চাননি, উনি কাউকে মেরে ফেলুক চাননি। আমি এটা বিশ্বাস করি, উনি মারত না, ওনার হাতে যদি পাওয়ার থাকতো। কিন্তু এটা মেরেছে জাসদ, কারণ স্লোগান দিয়েছিল সিপাই সিপাই ভাই ভাই, অফিসারের মুন্ডু চাই, এই করতে করতে ওরা আগে ওখানে এঁকেছিল। সুপ্রিয় দর্শক, আজকে দেখলেন নেলুফার হুদা ও আমার যুদ্ধ তার শেষ পর্ব। আগামীতে আরো ভালো ভালো পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আল্লাহ হাফিজ।